একটি সরি বলানো নিয়ে যুদ্ধের সূচনা। একদিকে সেনাবাহিনী, অন্যদিকে সোনালবি পাগল এক গ্যাং, একদিকে সত্য আর অন্যদিকে রানাতুঙ্গ নামের এক দানব, আর মাঝখানে দাঁড়িয়ে ছিল এক যোদ্ধা যার নাম শুনলেই শত্রুরা কাঁপতে থাকে। এই গল্প শুধু অ্যাকশনের না, এই গল্প প্রতিবাদের, বদলার, আর শেষে আছে এমন টুইস্ট যা আপনাকে একদম অবাক করে দেবে। তাই আর দেরি কেন, চলুন শুরু করা যাক সদ্য মুক্তি পাওয়া জাট সিনেমার ফুল এক্সপ্লেনেশন। আর লাইক সাবস্ক্রাইব সে তো আমার ভাই বোনেরা অবশ্যই করবে। ও আর প্রথম 1000 জন সাবস্ক্রাইবারের মধ্যে লটারির মাধ্যমে 5 জন বিজয়ের জন্য থাকছে আকর্ষণীয় গিফট। তাই দ্রুত সাবস্ক্রাইব করে কমেন্টে আমাকে জানান। সিনেমার শুরুতেই দেখানো হয় শ্রীলঙ্কার এক গভীর জঙ্গলের দৃশ্য, যেখানে শ্রীলঙ্কার আর্মিরা যাচ্ছে এক সন্ত্রাসী সংগঠন টাইগারের খতম করতে। ভয়েস ওভারের মাধ্যমে জানানো হয় এই টাইগার পুরো জঙ্গল জুড়ে সন্ত্রাসী রাজ্য কায়েম করেছে। এই আর্মি শুধু সন্ত্রাসীদের খতম করছে না, বরং তারা এখানে জমির নিচে লুকিয়ে থাকা এক বিশাল ধনভাণ্ডার খোঁজার মিশনে আছে, যার আদেশ সরাসরি সরকার থেকে এসেছে। এরপর আমরা দেখি কিছু গ্রামবাসী যারা খনন করার সময় একটি বড় বক্স খুঁজে পায় এবং তাতে ছিল সোনার বার। এই খাজানা দেখে তারা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু সেনারা তাদের উপরে হামলা করে। তখন এই গ্রুপ মিলে পুরো সেনা দলকে শেষ করে দেয় এবং এই সোনার বার নিয়ে বোটে করে ভারত সীমান্তে পৌঁছে যায়। ভারতীয় পুলিশ তাদের ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে, তোমরা কোথা থেকে আসছো? তখন এই গ্রুপের নেতা রানাতুঙ্গা বলে, আমরা শ্রীলঙ্কা থেকে এসেছি এবং এখন আমরা এখানেই থাকতে চাই। এই শুনে পুলিশ হেসে বলে, এখানে কি কোনো ড্রামা চলছে? তখন রানাতুঙ্গা 4টে সোনার বার বের করে পুলিশ অফিসারের দেয়। সেটা দেখে পুলিশ অফিসার লোভে পড়ে যায় এবং তার সব শর্ত মেনে নিয়ে পুরো গ্যাংকে নতুন পরিচয়ের সঙ্গে আন্ধ্রা প্রদেশে বসবাস করতে দেয়। এরপর কেটে যায় কিছু বছর। একদিন রাষ্ট্রপতির কাছে একটি কুরিয়ার আসে। যখন উনি সেটা খোলে তাতে একটা চিঠি ছিল, যেখানে লেখা ছিল, আমি 3য় শ্রেণীতে পড়া এক মেয়ে, আমি আন্ধ্রা প্রদেশে থাকি, আমাদের গ্রামে খুব অত্যাচার হচ্ছে, যদি আপনি ব্যবস্থা না নেন তবে আমরা সবাই মারা যাব। সেই বক্সে ছিল গ্রামের অনেক মানুষের কাটা আঙুলের ছাপ, যেটা দেখে রাষ্ট্রপতি বুঝতে পারে ব্যাপারটা অত্যন্ত গুরুতর। তখন তিনি সিবিআই অফিসার সত্যমুক্তিকে ডাকে এবং এই কেসটা তাকে দেন। এই সত্যে যে গ্রামবাসীর জন্য কোনো ক্ষতি না হয়, সত্যমুক্তি এই মিশনে বেরিয়ে পড়েন। এদিকে এক কৃষক যখন তার নিজের জমিতে কাজ করছিল, তখন সে দেখতে পায় অনেকগুলো ডেড বডি, যাদের শরীর থেকে মাথা আলাদা করা। সে তৎক্ষণাৎ গ্রামবাসীদেরকে ডেকে আনেন। গ্রামবাসী এই অবস্থা দেখে আঁতকে ওঠেন। তখনই গ্রামে আসে এক নতুন পুলিশ অফিসার বিজয় লক্ষ্মী, যিনি অত্যন্ত সৎ ও সাহসী ছিলেন। তিনি সবাইকে জিজ্ঞাসা করেন, তোমরা যদি কাউকে সন্দেহ করো তবে বলো, আমি তাকে ছাড়বো না। কিন্তু কেউ কিছু বলে না, সবাই চুপ করে থাকে। তখন একটা বাচ্চা বলে ফেলে, এটা নিশ্চয়ই রানাতুঙ্গা করেছে। এটা শুনে বিজয় লক্ষ্মী রানাতুঙ্গের বাড়ির দিকে রওনা হয়, কিন্তু ঠিক সেই সময় তার সিনিয়র তাকে ফোন করে সতর্ক করে, সেখানে যেও না, নইলে বিপদে পড়বে। এরপর রাস্তায় কিছু পুলিশ সদস্য ভয়ে গাড়ি থেকে নেমে যায়, কিন্তু বিজয় লক্ষ্মী ভয় পাওয়ার মতো মানুষ নয়। তিনি তার মহিলা পুলিশের টিম নিয়ে রানাতুঙ্গকে ধরতে তার বাড়িতে চলে যান। বাড়িতে ঢোকার পরে রানাতুঙ্গের লোকরা পুলিশ ইউনিফর্ম দেখে হামলা করে। তখন বিজয় লক্ষ্মী সবাইকে কুপকাত করে দেন। তারপর বেরিয়ে আসে রানাতুঙ্গের স্ত্রী ভারতী। সে বিজয় লক্ষ্মী ও তার সাথীদের ভেতরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, তোমাদের কি চাই? বিজয় লক্ষ্মী রানাতুঙ্গকে গালাগালি দিয়ে বলে, আমি ওকে নিয়ে যেতে এসেছি। এটা শুনে ভারতী রেগে গিয়ে বিজয় লক্ষ্মীকে প্রচন্ড মারধর করে এবং তার লোকদেরকে পুলিশের পোশাক খুলে ফেলতে বলে। অপমানিত বিজয় লক্ষ্মীরা কিছুই করতে পারে না। ভারতী বলে, আমার স্বামী রাবণ, তাকে কেউ কিছু করতে পারবে না। এই ঘটনার পরে আমাদেরকে দেখানো হয় এই মুভির হিরো প্রতাপকে। সামনের স্টেশনে দুর্ঘটনা ঘটেছে, তাই তার ট্রেন আগের একটি স্টেশনে থেমে যায়। সে স্টেশনের আশপাশে হাঁটতে বেরোয় এবং দেখে একটি গ্রামের অবস্থা খুবই খারাপ। প্রতাপ একটি দোকানে গিয়ে ইডলি খেতে বসে। সেখানকার কিছু লোকাল ছেলে এসে তার ইডলির প্লেট ফেলে দেয়। প্রতাপ তাদেরকে বলে, তোমরা হয়তো ভুল করে আমার ইডলির প্লেট ফেলে দিয়েছো, তো একবার সরি তো বলো। কিন্তু ছেলেগুলো উল্টো তার সাথে বাজে ব্যবহার করে এবং মারতে যায়। তখন প্রতাপ তাদেরকে উড়াধুরা মারতে থাকে আর সরি বলতে বলে, কিন্তু তারা সরি তো বলেই না, আবার হুমকি দিয়ে বলে, রেড্ডি দাদা জানলে তোকে বাঁচতে দেবে না। তখন প্রতাপ বলে, তাহলে কি সরি রেড্ডি বলবে? তারপরে প্রতাপ রেড্ডির সাথে দেখা করতে যায়, যে একজন প্রভাবশালী নেতা ছিল। ওখানে গিয়েও প্রতাপ রেড্ডিকে মারধর করে এবং সরি বলতে বলে, কিন্তু রেড্ডি তো সরি বলেই না, সাথে আবার হুমকি দিয়ে বলে, তুই আমার বাড়িতে এসে আমাকে মারছিস, এই কথা যদি সমুলু ভাই জানে তাহলে তোকে রাস্তায় ফেলে মারবে। প্রতাপ তখন বলে, তাহলে কি সরি তোর ভাই বলবে? এরই মধ্যে সত্যমুক্তি গ্রামে পৌঁছে যায় এবং একটি পুলিশ অফিসার গ্রামের মন্ত্রীকে ফোন করে জানায়, স্যার সিবিআই অফিসার এসে গেছে। এটা শুনে মন্ত্রী দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ যদি সত্যমুক্তি গ্রামের আসল চিত্র দেখে ফেলে তাহলে তাদের কেলেঙ্কারি ফাঁস হয়ে যাবে। তারপর
তারপর আমাদেরকে রেজিস্ট্রি অফিসের সিন দেখানো হয়, যেখানে সমুলু নামের একজন ব্যক্তি রেজিস্ট্রি অফিসের কর্মচারীদেরকে পিটাচ্ছিল, কারণ তারা খালি কাগজে সাইন করতে অস্বীকার করেছে। সমুলু তাদেরকে বলে, তোমরা সাইন করে দাও, পরে আমি লিখে নেবো কে কি বিক্রি করেছে। এইভাবে গ্রামের জমি দখল করার চেষ্টা হচ্ছিল। তখন রেড্ডির সাথে প্রতাপ আসে এবং জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে সমুলুকে, যার জোরে এই রেড্ডি এত লাফাচ্ছে। তারপর সে সমুলুর কাছে এসে বলে, তোর লোক যে ভুল করেছে তার জন্য তুই সরি বল। কিন্তু সমুলু উল্টো প্রতাপের উপরে হাত তোলে। তখন প্রতাপ তাদেরকে কুকুরের মতো পিটাতে থাকে। তারপর পুরো গ্যাংকেও সাথে ধুয়ে দেয়, আর রেড্ডি শুধু তাকিয়ে থাকে। ঠিক তখন একজন প্রতাপকে বলে, তুই জানিস না তুই কার উপরে হাত তুলেছিস, সে রানাতুঙ্গের ভাই। তখন প্রতাপ হেসে বলে, এবার তাহলে সেই সরি বলবে। এরপর আমরা দেখি সত্যমূর্তি সেই গ্রামে যাওয়ার সময় এক পুলিশ অফিসারের কাছে জানতে চাই, এই রানাতুঙ্গা কে? তখন অফিসার বলে, এক পুলিশ অফিসার সোনার লোভে রানাতুঙ্গাকে আন্ধ্রপ্রদেশে থাকার অনুমতি দেয়। রানাতুঙ্গা প্রথম দিকে জেলে সেজে থাকে, কিন্তু সে আসলে একজন অপরাধী। সে এখানে সন্ত্রাস সৃষ্টি করতে শুরু করে, আর যখন পুলিশ তাকে তাড়াতে যায় তখন সে সেই পুলিশকেই মেরে ফেলে। এরপর সে বহু লোককে মেরে 40টি গ্রামে তার সন্ত্রাসী শাসন কায়েম করে, এবং কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে সাহস পায় না, কারণ রানাতুঙ্গা একজন পাগল ক্যাসিং এর মানুষ ছিল। সে কখন কি করে কেউ জানে না। এমনকি সে গ্রামের 18 থেকে 20 বছরের ছেলেদেরকে মাদক আসক্ত করে আর তার গ্যাংয়ে ভর্তি করে। পরে সে পুরো পরিবারকে শ্রীলঙ্কা থেকে ভারতে নিয়ে আসে এবং এখানে রাজার মতো বাস করতে থাকে। এরপর আমরা দেখি প্রতাপ সমুলিয়াকে নিয়ে সোজা রানাতুঙ্গের বাড়িতে যায়। সবাই অবাক হয়ে যায় সে কিভাবে সমুলিয়ার গায়ে হাত তুলেছে। রানাতুঙ্গা আসে আর সমুলিয়া ভাবে এখন আমার ভাই ওকে ছাড়বে না, কিন্তু প্রতাপ সব খুলে বলার পর রানাতুঙ্গা সমুলিয়াকে চড় মেরে বলে, এই সামান্য বিষয়কে তুই বাড়ি পর্যন্ত নিয়ে চলে আসছিস। তারপর রানাতুঙ্গা চুপচাপ সরি বলে। প্রতাপ তখন খুশি হয়ে বলে, তাহলে এই ব্যাপারটা এখানেই মিটে গেছে। কিন্তু যাওয়ার সময় সে বাড়িতে পুলিশের ইউনিফর্ম এবং অনেক জায়গায় রক্ত দেখতে পায়। তখন সে সন্দেহ করে এবং রক্তের দাগ অনুসরণ করে একটি বাড়িতে পৌঁছায়, যেখানে সে বিজয়লক্ষ্মী এবং তার সাথীদের দেখতে পায়, যাদের গায়ে কোনো কাপড় ছিল না। তখন সে তাদের ইউনিফর্ম দিয়ে ঢেকে দেয়। ঠিক তখনই রানাতুঙ্গের লোকরা প্রতাপের উপরে হামলা চালায় এবং রানাতুঙ্গাও আসে তাকে মারতে। সে বলে, তুই কিভাবে আমার বাড়িতে ঢুকে আমার বন্দীদেরকে নিয়ে যেতে পারিস? তারপর রানাতুঙ্গা প্রতাপের দিকে পিস্তল তাক করে এবং প্রতাপও রানাতুঙ্গের দিকে পিস্তল তাক করে। তখন রানাতুঙ্গার স্ত্রী ভারতী বলে, এখন তাকে ছেড়ে দাও, পরে দেখা যাবে। এতে করে রানাতুঙ্গা তাদেরকে ছেড়ে দেয়। ওদিকে সেই মন্ত্রী সোজা সত্যমূর্তির কাছে এসে বলে, আমি আপনাকে অঢেল টাকা দেব, আর আপনার অবসরের পরে আপনাকে এক রাজ্যের গভর্নর বানিয়ে দেব। শুধু গ্রামের বিরুদ্ধে কোনো রিপোর্ট দেবেন না, বরং বলবেন সব ঠিক আছে। কিন্তু সত্যমূর্তি রাজি হয় না। এদিকে রানাতুঙ্গা খেপে যায়, সে কোনো অবস্থাতেই প্রতাপকে ছাড়বে না। তখনই সেই মন্ত্রীর ফোন আসে। সত্যমূর্তি কিছুতেই রাজি হচ্ছে না, সে খুব তাড়াতাড়ি গ্রামে চলে আসবে, কিছু একটা করো। সত্যমূর্তি যখন গ্রামের পথে রওনা দেয় তখন একটি ট্রাক এসে গাড়িতে ধাক্কা মারে, যা আসলে রানাতুঙ্গা পাঠিয়েছিল। একই সময় প্রতাপের গাড়ির পিছনে রানাতুঙ্গের লোকরা পড়ে যায় এবং ভয়ঙ্কর লড়াই শুরু হয়। এই লড়াইয়ে প্রতাপ অনেক লোককে মেরে ফেলে, কিন্তু এক মহিলা পুলিশ খুব খারাপভাবে আহত হয়। আর এদিকে আমরা দেখি সত্যমূর্তি মরেনি, কারণ সে আগে থেকেই জানতো তার উপরে হামলা হবে, তাই সে গাড়ি বদলে ফেলেছিল। প্রতাপ তখন সেই পুলিশকে একটি গ্রামে চিকিৎসার জন্য নিয়ে যায়, কিন্তু গ্রামটি একদমই ফাঁকা ছিল এবং কিছুক্ষণ পরে সেই মেয়েটি মারা যায়। এটা দেখে প্রদীপ এবং বিজয়লক্ষ্মী খুব কষ্ট পায়। ঠিক তখনই বিজয়লক্ষ্মীর ফোনে রানাতুঙ্গের কল আসে। সে বলে, তুই এখানে এসে খুব বড় ভুল করেছিস, এখন তো একটাই পুলিশ মরেছে, এবার দেখ তোর কি অবস্থা হয়। এটা শুনে প্রতাপ খুব রেগে যায়। তখন প্রতাপ বিজয়লক্ষ্মীকে জিজ্ঞাসা করে, এই গ্রামে কি হচ্ছে? তোমরা রানাতুঙ্গের বাড়িতে এই অবস্থায় কেন ছিলে? তখন সে বলে, এখানে অনেক গলা কাটা ডেড বডি পাওয়া গিয়েছিল, তাই আমরা রানাতুঙ্গকে ধরতে গিয়েছিলাম, কিন্তু আমাদের ভারতী ধরে ফেলে, আর তখন আমরা একটি বড় সত্য জানতে পারি। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে ভারতী জানায় যে সবকিছু আসলে দেবশিসে শুরু হয়েছিল। একজন বিদেশি ব্যবসায়ী সে মন্ত্রীর সাথে দেখা করে বলছিল, আপনার এলাকায় ইউরেনিয়ামের বিকল্প হিসেবে থোরিয়াম পাওয়া গিয়েছে, যেটা বিক্রয় করে আপনি হাজার হাজার কোটি টাকা কামাতে পারবেন। এই কথা শুনে মন্ত্রী রাজি হয়ে যায়। এরপর মন্ত্রী সরাসরি রানাতুঙ্গের কাছে যায় এবং জানায় যে তার এলাকায় থোরিয়াম পাওয়া গিয়েছে, যদি এটা একটা কোম্পানির কাছে বিক্রয় করা যায় তাহলে অনেক টাকা কামাতে পারবো। এটা শুনে রানাতুঙ্গ ভাবে যে এই টাকাগুলো পেলে ভারত ছেড়ে আবার শ্রীলঙ্কায় ফিরে যাব, আর সেখানে গিয়ে রাজার মতো থাকবো, আর সেখানকার সরকারও আমার অধীনেই থাকবে। তাই সে এই ডিলে রাজি হয়ে যায়। তবে এখন তার 30টা গ্রাম খালি করতে হবে, যেখান থেকে কোম্পানি
কোম্পানি থিওরিয়াম উত্তোলন করতে পারবে। তাই রানাতুঙ্গ জোর করে অনেক গ্রাম খালি করতে শুরু করে এবং মানুষ ভয়ে গ্রাম ছাড়তে থাকে। একদিন একটা মেয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দেয়, যাতে সে জানায় আমাদেরকে বাঁচান, রানাতুঙ্গা আমাদের গ্রাম থেকে জোর করে বের করে দিচ্ছে। এই ভিডিও দেখে মন্ত্রী খুব রেগে যায় এবং পুলিশকে নির্দেশ দেয় মেয়েটিকে শাস্তি দেওয়ার জন্য। পুলিশ গিয়ে তাকে মারধর করতে থাকে এবং সবার সামনে কাপড় ছিঁড়ে দেয়। এ দেখে গ্রামবাসীও কিছু করতে পারে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর গল্প বর্তমানে ফিরে আসে, যেখানে বিজয়লক্ষ্মী বলে রানাতুঙ্গর লোকজন আমাদেরকেও রেপ করেছে। তখন একটা মহিলা এসে বলে একটা গ্রামের লোক প্রতিবাদ করেছিল, কিন্তু পুলিশ তাদের মারধর করে। আমরা দেখতে পাই মার খেয়ে গ্রামবাসী ভয়ে চলে যাচ্ছে, কিন্তু তখন একটা ছোট মেয়ে বলে চলো রাষ্ট্রপতিকে একটা চিঠি লিখি। তারা নিজের রক্ত দিয়ে সেই চিঠি লেখে এবং রাষ্ট্রপতিকে পাঠায়। কিন্তু গ্রামে ফেরার সময় রানাতুঙ্গ এবং তার লোকজন তাদের উপরে হামলা চালায়, আর তাদেরই ডেড বডি মাঠে পাওয়া গিয়েছিল। তারা ছিল সেই প্রতিবাদী গ্রামবাসী। এটা শুনে প্রতাপ রেগে যায় এবং প্রতিজ্ঞা করে রানাতুঙ্গাকে ছাড়বে না। এরপর প্রতাপ থানায় যায় অভিযোগ করতে, কিন্তু কোনো পুলিশ অভিযোগ নিতে রাজি হয় না। তখন এক সিনিয়র অফিসার বিজয়লক্ষ্মীকে দেখে হাসাহাসি করে, আর তখন প্রতাপ রেগে গিয়ে তাকে মারতে যায়, কিন্তু পুলিশরা তাকে ধরে ফেলে এবং মারধর করতে থাকে। তখন এক পুলিশ সমলিয়াকে ডাকে এবং বলে প্রতাপ আমাদের কাছে। সমলু প্রতাপকে মারতে আসে, কিন্তু জেলে থাকা এক লোক বলে এই লোক শান্ত নয়। ঢাকার জেলে এই লোককে সবাই কি বলে ডাকতো জানেন? বুলডোজার। এরপর প্রতাপ উঠে দাঁড়িয়ে সমলু এবং তার লোকজনদের মারধর করতে থাকে। বিজয়লক্ষ্মী ও দুর্নীতিপরায়ণ পুলিশকে হত্যা করে। রানাতুঙ্গা যখন থানায় এসে দেখে তার লোকজন ও তার ভাইকে মেরে ঝুলিয়ে ফেলেছে, তা দেখে রানা রেগে যায়। আর তখনই একটা সত্য রিভিল হয়। অফিসার সত্যমুক্তি জানতে পারে যে রানাতুঙ্গা আসলে আন্তর্জাতিক অপরাধী করিকালান। সে তখন ভয়ে সেনাবাহিনীর কাছে বিশেষ বাহিনীর সাহায্য চায়। সেনা কর্মকর্তা জানায় একজন অফিসার ওই এলাকায় আছে, যিনি একাই যথেষ্ট। তিনি হলেন ব্রিগেডিয়ার বলদেব প্রতাপ সিং, মানে প্রতাপী। রানাতুঙ্গা তখন সেই গ্রামবাসীদেরকে ধরে নিয়ে আসে যারা তার বিরুদ্ধে গিয়েছিল। কোম্পানি তাকে 25,000 কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু রানাতুঙ্গা বলে আগে গ্রামবাসীকে মেরে বদলা পূরণ করি, তারপর টাকা। ঠিক তখনই প্রতাপ আসে এবং তার লোকদের মারতে থাকে। রানাতুঙ্গা এক বাচ্চার উপরে বন্দুক তোলে, কিন্তু প্রতাপ তাকে বাঁচিয়ে রানাতুঙ্গাকে মারধর করতে থাকে আর শেষমেশ তাকে মেরে ফেলে। আর ওইদিকে ভারতী নিজেকে গুলি করে সুইসাইড করে। আর সত্যমূর্তি রাষ্ট্রপতিকে ফোন করে জানায় আমাদের আগে এক সৈনিক এই যুদ্ধ শেষ করে দিয়েছে, তিনি হলেন ব্রিগেডিয়ার বলদেব প্রতাপ সিং। রাষ্ট্রপতিও খুশি হন। আর এইভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। আর আপনি প্রথমে 1000 জন সাবস্ক্রাইবারদের মধ্যে থাকছেন তো।